গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল ইচ্ছা করলো একটু পাস্তা খেতে। তো এর জন্য পাস্তার সমস্ত প্রিপারেশন করে নিচ্ছি। সবজি কেটে নিয়েছি, ব্রোকলি, সুইটকর্ন, মাশরুম সমস্ত কিছু দিচ্ছি, যা আগের দিন দিয়েছিলাম না স্যান্ডউইচের মধ্যে, সেগুলোই অ্যাড করব। আর সমস্ত কিছু একটুখানি ভাপিয়ে নিলাম, ভালো করে কিন্তু সেদ্ধ করিনি, শুধু ভাপিয়ে নিয়েছি। আর ঘরে এইটুকু পাস্তাই পড়ে আছে, তাও কিনেছিলাম 4-5 মাস আগে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, নইলে না এটা নষ্ট হয়ে যাবে। আমাদের ঘরে এই হয়, সমস্ত কিছু নষ্টই হয়ে যায়, কারণ আমাদের বেশি খাওয়া হয় না এই ধরনের জিনিসগুলো। বাটার নিয়ে নিলাম কড়াইতে, আর নিয়ে নিলাম একটুখানি তেল, বাদাম তেল। আর এর মধ্যে একটুখানি ফার্স্টে রসুন ভেজে নিচ্ছি, রসুনটা একটুখানি ফ্রাই করে নেব। আর তারপর এর মধ্যে ওই যে ভাপানো যে সবজিগুলো ওগুলো দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু ক্যাপসিকামও রয়েছে, ক্যাপসিকামটা ভাপাইনি, কিন্তু অন্যগুলো ভাপিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু সল্ট আর গোলমরিচ আর পাস্তার যে মশলা আছে সেটা দিয়ে একটুখানি সতে করে নেব। আর একটু একটু দেখো জল ছেড়ে এসছে। তো এইবার আমি সবজিটাকে একটা বাটিতে তুলে রাখবো, এরকমভাবেই রাখবো, মানে এর চেয়ে বেশি কিন্তু ফ্রাই করব না, তাহলে সবজির কালারটাও নষ্ট হয়ে যাবে। আর সবজির যে ক্রিস্পিনেসটা, কচকচে ব্যাপারটা, ওটাও কিন্তু খারাপ হয়ে যাবে। আর কড়াইতে দেখো একটু ময়দা দিলাম, একটু বাটার দিলাম, আর একটু পাস্তা হাফস দিলাম। এগুলো সব কিছু ফ্রাই করে নিচ্ছি বাটারের সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি দুধ, কারণ এটা দুধ পাস্তা করব। হোয়াইট পাস্তা যেটা, হোয়াইট পাস্তা সস যেটা, সেটাই বানাচ্ছি। তো দেখো এটা ঘন ঘন হয়ে এসছে। এর মধ্যে এবার সবজিগুলো অ্যাড করব, পাস্তা অ্যাড করব, আর দুধ অ্যাড করব, চিজ অ্যাড করব। এইগুলো দিয়েই বানাবো, কোনো মেয়োনিজ আমি অ্যাড করব না, আর কোনো সসও অ্যাড করব না। দুধটা একটু বেশি বেশি করেই দেবো, পাস্তা থেকে কিন্তু দুধটা যত দেবে ততই টেস্টি হবে, ওটা দিয়েই সস। আর এই দেখো এর মধ্যে আমি এই যে 3টে চিজ কিউব নিয়ে নিয়েছি। তো এগুলো তাড়াতাড়ি খেয়ে শেষ করে দেবো, এগুলো না ঘরে পড়ে থাকে, খাওয়া হয় না, তারপর কিছুদিন বাদে নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তো দেখো পাস্তা একদম রেডি। তো এই দেখো পাস্তা নিয়ে চলে এসেছি টেবিলে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে পাস্তা। টেবিলগুলো তো চেঞ্জ করে দিয়েছি, আর নতুন টেবিল ম্যাটও পেতে দিয়েছি। এই টেবিল ম্যাটটা রিসেন্টলি আমাজন থেকে নিলাম। তো এবার হলুদ রঙ, আগে দেখেছিলে লাল রঙের পাতা ছিল, এবার হলুদ রঙের। তো চলো পাস্তাটাকে খাই। ব্রোকলি ভার ভার খেয়ে খাও, খাও খাও, গরম গরম থাকতে। ও এই ধরনের হাবিজাবি খাবার খেতে আমি খুব ভালোবাসি। আমি এটাকে কোনো হেলদি ডিশ বলবোই না, কিন্তু খাওয়া তো এখন আর বাইরে গিয়ে হয় না। বাড়িতে একটু ভালো তেল, ভালো সমস্ত জিনিসপত্র দিয়ে মোটামুটি নিজের মতন করে করি। হুম, 9 মাস আছে, মাসে একদিন। আগের দিন ইয়েটা নিয়ে এসেছিলাম না, স্যান্ডউইচের জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলাম, তো ওগুলোই সব পড়ে আছে। তো ভাবলাম পাস্তা করে নিই। নইলে সব পড়েই থাকবে, 2 দিন বাদে ফেলে দেবো। ব্রোকলির সাথে চিজ, বাটার, এগুলো হেভি যায়, হেভি যায়। পনির ব্রোকলির সাথে খেতে খুব ভালো লাগে, ব্রোকলি, ক্যাপসিকাম, আর দিয়েছি সুইটকর্ন। তোমরা আগের দিন জিজ্ঞেস করেছো, তুমি করে বলছি, কারণ তোমরা যে জিজ্ঞেস করেছো আশা করছি ছোট, কারণ তোমরা আমাকে দিদি বলেই ডেকেছো, যে দিদি তোমাদের বিয়ে কিভাবে হয়েছে, কিভাবে তোমরা জিজ্ঞেস করেছো যে দিদি কিভাবে তোমরা কনভিন্স করেছো বাড়ির লোকেদের, ওগুলো একটু বলো। বলবো। তার সাথে তারপর জিজ্ঞেস করেছো যে তোমার দাদার মধ্যে বয়সের ডিফারেন্স কত। বয়স জিজ্ঞেস করলে বলতাম না, দুজনের বয়সের ডিফারেন্স অবশ্যই বলবো। অয়ন আমার থেকে 5 থেকে 6 বছরের বড়, পুরো একদম অ্যাকুরেটটা বললাম না, 5 থেকে 6 বছরের বড়। আর হ্যাঁ, বাড়িতে তো প্রবলেম হবেই। আমার প্রথমে আমার মা অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল, ওই যে মনে আছে বলেছিলাম আমার ছোটোবেলায় এক বিয়ে বাড়িতে গেছিলাম। এনআরআই এনআরআই বন্ধু, আমার মায়ের মানে বান্ধবীর ছেলে। তো ও তো বাইরে থাকে, এখনও বিদেশেই থাকে, বিয়ে করেনি, বিদেশেই থাকে, ও আমেরিকায় থাকে, ওখানেই চাকরি বাকরি করছে, ও ইঞ্জিনিয়ার। তো সেই সময় তো আমরা অনেক ছোট, ও তখন সবে পড়াশুনো করছে, দুর্গাপুরে মনে হয় ও, বা কানপুর না নাগপুরে যেন বলেছিলাম,
ও পড়াশোনার জন্য যাচ্ছিল। তো মা ভেবেছিল ওর সাথে যদি আমার ভবিষ্যতে এগোই। এছাড়াও আমার মা যে স্কুলে চাকরি করতো সেই স্কুলের বড় দিদিমণির যে ছেলে ছিল সেও ব্যাঙ্গালোরে চাকরি করতো, সেও একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো ওর সাথেও মা ভেবেছিল, কারণ উনি একদম মাকে ডাইরেক্ট প্রপোজ করেছিল, মানে বলেছিল যে তোমার ছোটো মেয়ের সাথে আমার ছেলের বিয়ের, মানে এরকম কথাও উনি বলেছিলেন। তো আমি তো সেই সময় না বলে দিয়েছি। কারণ বাড়িতে কেউ জানতো না যে আমি অয়নেশকে তখন পছন্দ করছি। এই আর সবচেয়ে মজার কথা, অয়ন তখন চাকরি বাকরিও পায়নি। ওই টাইমটা আমাদের খুব স্ট্রাগল টাইম গেছে। স্ট্রাগল টাইম মানে মানসিক যে একটা চাপ থাকে না, সেটা খুব গেছিলো আমার আর অয়নের। এর মধ্যে বাড়ির অয়নদের বাড়িতেও সবাই একটুখানি ইয়ে করছিল। তার মধ্যে আমিও ঠিক করে উঠতে পারছিলাম না যে আমি বিয়ে করবো কি বিয়ে করবো না। ঠিক আছে, বিয়ে করে কেউ ভালো থাকে না, এটা একদম আমার মনের মধ্যে ছিল, একদম। আর আমার বান্ধবী অলরেডি সেই সময় পড়াশুনো করছে, তারা ডান্স করছে, অন্যান্য বান্ধবীরা চাকরির জন্য ইয়ে করছে। আর আমি বিয়ে করে নেব, তারপর যদি বিয়ের পর যদি আমাদের মধ্যে এই ভালোবাসাটা না থাকে, অয়ন যদি আমাকে ভালো না বাসে, এটা নিয়ে আমার ভীষণ চিন্তা ছিল, ভীষণ চিন্তা। এটা না আমি এরকম একটা ভিডিওর মধ্যে বলে উঠতে পারবো না। আমার এটা নিয়ে না ছোটোবেলা থেকেই আমার মনের মধ্যে খুব মানে কি বলবো, অনেক জড়তা ছিল যে আমি যাকে বিয়ে করব, আমি তো কাউকে দেখি না বিয়ের পর তারা হ্যাপি থাকে। ঠিক আছে, আমার এই মানসিকতাটা ভেঙেছিল কিন্তু আমার কলেজে পড়ার টাইমে। কারণ আমি সেই সময় স্কটিশ চার্চ কলেজের একজন ম্যাডামের কাছে পড়তে যেতাম। তিনি এখন স্কটিশ চার্চের পার্মানেন্ট টিচার, মানে প্রফেসর। কিন্তু সেই সময় উনি মনীন্দ্রতে, মানে আমি তো মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে পাশ করেছি, উনি সেই সময় মানে পার্ট টাইমার ছিলেন। উনি সেই সময় পরীক্ষা দিচ্ছিলেন। উনি বলছিলেন আমি এবার তাড়াতাড়ি করে পরীক্ষা দিয়ে মানে ইয়ে করে হয়ে যাব, পার্মানেন্ট হয়ে যাব। তো উনি ভেবেছিলেন আমাদের কলেজেই হবেন, তো উনি হননি, উনি স্কটিশ চার্চ কলেজের টিচার হয়েছিলেন। তো ওনার কাছে আমি পড়তে যেতাম টপিন টাউন না টপিন রোড, সরি আমি না শুধু টপিন টাউন বলি, এখানে টপিন টাউন দোকানে যাই তো ওইটা আমার মাথায় থাকে। যাই হোক, ওই টপিন রোড ওইখানে বরানগরের পরে ওই স্টপটা পড়ে, তো ওখানে আমি পড়তে যেতাম। ওনার সাথে দেখা হওয়ার পরে আমার মানসিকতা চেঞ্জ হয়ে গেছিলো, কারণ উনিও বলতেন যে উনি যাকে বিয়ে করতে চলেছেন এবং উনি যাকে বিয়ে করেছেন তিনি হচ্ছেন একজন জার্নালিস্ট। তা সেই সময় তো ওনার বিয়ে হয়নি, তো উনি বলতেন যে আমি যাকে বিয়ে করতে চলেছি আমরা দুজনে বিয়ে করব, চাকরি বাকরি করব, আর দুজনে ঘুরে বেড়াবো, মহা আনন্দে দুজনে ঘুরে বেড়াবো, নিজেদের মতন করে সুন্দর করে সংসার করব, বাচ্চা কাচ্চা আমরা জীবনে নেবো না, ভবিষ্যতে নেব না, আর আমরা এরমভাবেই লাইফটা কাটাবো। আমি তখন ওনাকে বলেছিলাম যে কি বলছেন আপনি, যদি আপনি এইভাবে লাইফ কাটান, এইভাবে কেউ লাইফ কাটাতে পারে নাকি বিয়ের পরে, আপনি আগে থেকেই ভেবে রাখছেন। বলছে কেন মৌমি এরম ধরনের কেন তুমি চিন্তা ভাবনা করছো, তোমার এত ব্যাকডেটেড মাইন্ড কেন? তুমি যদি চাও তোমার লাইফে যেভাবে জীবন কাটাতে তুমি সেভাবেই জীবন কাটাবে, তার অধিকার আমাদের আইন আমাদের দিচ্ছে, আমাদের সমাজ আমাদের দিচ্ছে। আর কিছু সমাজের স্তরের মানুষ আছে তাদের নিজেদের জীবন ঠিকঠাক নেই, তারা তো অবশ্যই চাইবে যে আমি গাড্ডায় আছি, পুরো সমাজ সবাই যেন গাড্ডাতেই থাকে, তাই না? তাহলে মানুষের অনেকে তো এটাও বলে যে পড়াশুনো শিখে মেয়েদের এত কি হবে, এত শিক্ষিত হয়েই বা মেয়েদের কি হবে। ইভেন এই কথাটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির অনেক লোকেদের কাছে শুনেছি, আমার ননদকে নিয়ে, যে এত পড়াশোনা করাচ্ছিস। আমার সেজো জেঠুকে বলেছে, আমার যেহেতু ছোট ননদ পিএইচডি করেছে, বিদেশে চলে গেছে, অস্ট্রেলিয়া থেকে পড়াশুনো করে মানে চাকরি বাকরি করেও ফিরেছে, ওর বেলাতেও বলেছিল যে মধ্যবিত্ত বাড়ির মেয়ে এত পড়াশুনো করাস না, ছেলে খুঁজে পাবি না, জামাই পাবি না। তো মানুষের তো এরকম ধারণা থাকবেই, তাহলে তুমি পড়াশুনো শিখছো কেন মৌমি? তো উনি আমার মানসিকতা পুরো চেঞ্জ করে দিয়েছিল যে এরকমও হয়, জীবনটা এরকম করে বাঁচার, জীবনটা বাঁচার জন্য বাঁচার, কারুকে তুমি তোয়াক্কা করবে না, না সমাজ, না পরিবার, না কেউ। তোমার জীবনে যদি কোনো সমস্যা হয়, রোজ যদি তুমি বালিশ চোখে দিয়ে রাত্রির বেলা শুয়ে শুয়ে কাঁদো, যন্ত্রণা পাও, কে তোমাকে দেখতে আসবে মৌমি বলো? সমাজের কে তোমায় দেখতে আসবে? তখন মানে ওনার কথা শুনে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম। তারপর ওনারা বিয়েও করেছেন। তারপর তো উনি তো তখন মনীন্দ্রতে পার্ট টাইমার ছিলেন। ওনার বিয়ে হয়েছে আমার বিয়ের আগেই। তারপর উনি স্কটিশ চার্চ কলেজে চলে গেলেন, তখন আমি অলরেডি কলেজ পাসও করে গেছি। তো আমারও বিয়ে হয়ে গেছে খুব তাড়াতাড়ি, পরে বিয়ে হয়েছে কিন্তু ওনার আগে বিয়ে হয়েছে। তখন আমি ওনার কাছ থেকে মানে শিখেছি যে জীবন কি। চারপাশে আমি তো একটা মফস্বলের মেয়ে, চারপাশের লোকেরা যে ধরনের কথাবার্তা বলে এটা লাইফ নয়।
একটা মেয়ে বিয়ে করবে, বাচ্চা হবে, ব্যাস এই মেয়েটার এবার সার্টিফিকেট পেয়ে গেল জীবনে, সে নাকি একদম মানে মানে তার সব কিছু জীবনের তারা কি হয়ে গেল, সফল হয়ে গেল, সে একজন মেয়ে হয়ে জন্মে সফল হয়ে গেল। না, আমি ভালো করে বাঁচবো, আমি আমার মতন করে বাঁচবো, এটা হচ্ছে সফলতা জীবনের। হতেই পারে আমার একটা হাত নেই, হতেই পারে আমার পা নেই, হতেই পারে আমার একটা চোখ নেই, কিন্তু আমি জীবনে সফল, কারণ আমি জীবনটাকে জীবনের মতন করে বাঁচছি, তাই না? আমার দুটো বাচ্চা, আমার স্বামী আমার দিকে ফিরেও তাকায় না, আমার স্বামী অন্য জায়গায় একটা সংসার পেতেছে, অন্য জায়গায় তার আরও দুটো বাচ্চা আছে। এটা কি ধরনের তাহলে পরিপূর্ণতা কোনো মেয়ের? ওইভাবে কেউ কারোর জীবনকে পরিপূর্ণ করে তুলতে পারে না, ভাবাতে পারে না কেউ কাউকে যে তোমার জীবনটা এবার পরিপূর্ণ হলো, চলো তোমার একটা বাচ্চা আছে, না এবার দুটো বাচ্চা হলে এবার তোমার জীবনটা পরিপূর্ণ হলো। তো আমি কিন্তু বিয়েটাকে এটাই জানতাম, বিয়ে মানে হচ্ছে বিয়ে করো, বাচ্চা করো, রোজ ঝগড়া করো, অশান্তি করো, বাইরের লোককে বলো আমি কিন্তু জীবনে সফল, আমি কিন্তু জীবনে একজন নারী হিসাবে সফল, আমার দুটো বাচ্চা রয়েছে, ব্যাস। আর ঘরে এসে মারপিট করো বরের সাথে, বর তোমাকে লাথি মারুক, ঝাঁটা মারুক, চোখের জল মোছো। আর যদি শিক্ষিত হও, চাকরি বাকরি করো, বরের হাতে টাকা তুলে দাও, ইএমআই এর জন্য বাড়ি ঠাড়ি কিনবে, গাড়ি কিনবে, ব্যাস এই হচ্ছে তোমার এইটুকুই হচ্ছে তোমার পাওয়া। তো আমি কখনোই বিয়ের দিকে যেতেই চাইনি। এর জন্য আমার আর অয়নের অনেকবার ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, অনেকবার ব্রেকআপ করে দিয়েছি আমার দিক দিয়ে। আমি যতবার এগোচ্ছি আমি বুঝতে পারছি অয়ন খুব ভালো ছেলে, আমাকে খুব ভালো রাখবে, কিন্তু আমি বিয়ে অবধি কিছুতেই পৌঁছতে পারছিলাম না। তারপর আমি অয়নকে পরিষ্কার বলে দিয়েছিলাম আমি তোমায় বিয়ে করব না, কারণ আমি কাউকে আর বিয়ে করতে চাই না, আমি আমার জীবনে চাকরি বাকরি করে নিজের মতন বাঁচতে চাই, যেরকম আমার আরও 3 বন্ধুও বাঁচছে, তারাও কিন্তু তাদের মতন করে বাঁচছে। তারপর যখন আমি ওই ম্যাডামের কাছে পড়া শুরু করলাম আর ম্যাডামের বিয়ে সামনে এলো, যে এরকম এরকম করে ম্যাডাম লাইফটা বাঁচছে, তখন ওই ম্যাডামের সাথে কথা বলে আমি আমার লাইফ চেঞ্জ করে ফেললাম। তখন আমি এসে অয়নকে বলেছিলাম, তার মধ্যে অয়ন আবার পুনেতেও চলে গিয়েছিল রামকৃষ্ণ আশ্রমে, এই যে সামনে শারদামা বসে আছেন, রামকৃষ্ণ আশ্রমে চলে গিয়েছিল, গিয়ে ওখানে দীক্ষাও নিয়ে নিয়েছিল, ব্রহ্মচারী দীক্ষা, যে ও আর কখনো বিয়ে করবে না। কিন্তু তার মধ্যে আমিও ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি তাহলে বিয়ে করবো অয়নকে, কারণ যে ছেলে আমার জন্য চলে যায় আর বিয়ে করবে না বলে, সে ব্রহ্মচারী দীক্ষা নিতে চলে গেছে। এর মধ্যে আমি তো জানিও না অয়ন কোথায় গেছে, অয়নের বাড়ির লোকও জানে না অয়ন কোথায় গেছে। সেই সময় আমার যে অ্যাস্ট্রোলজার দাদু ছিলেন, যাকে আমি দাদু দাদু বলতাম, আমার নিজের দাদু নয়, পাড়ার দাদু, তো ওনার কাছে আমি গিয়ে বলেছিলাম যে দাদু আমি অয়নকে বিয়ে করতে চাই, অয়ন তো বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় গেছে কেউ জানে না। এর মধ্যে কিন্তু অনেকটা সময়ও পেরিয়ে গেছে, অয়ন ম্যাকমিলানে চাকরিও পেয়ে গেছে, সেই চাকরিতেও ভাগ্যিস কিছু বলে যায়নি বা নোটিশ পিরিয়ড দিয়ে যায়নি, এটাই হচ্ছে আমার কপাল ছিল যে ও জাস্ট এমনিই চলে গেছে, ও অফিস বুঝে নেবে, মানে ও তখন একদম মন খারাপ হয়ে গেছিলো, তাই তো তোমার মন টন খারাপ করে চলে গেছে, দূর অফিস আমাকে বুঝেই নেবে, আমি কোথাও নোটিশ পিরিয়ড করবো না। তখন দাদু বলেছিল দেখ ও কোথায় গেছে তা তো আমি জানি না, ও তো কাউকে বলে যায়নি, কিন্তু একটা জিনিস তোকে আমি বলতে পারি, 2 মাসের মধ্যে ও তোর কাছে ফেরত আসবে, কারণ ওর ছক আমি দেখেছি, ওর ব্রহ্মচারী নেই ওর জীবনে, ওর জীবনে ভালো ভালো কর্ম রয়েছে কিন্তু ব্রহ্মচারিত্ব নেই, ওর বিয়ে আছে, ওর সংসার আছে ওর জীবনে, আর ও তোকে ছাড়া কখনোই থাকতে পারবে না, তোকে খুব ভালোবাসে, তুই যেরকম বলবি ও সেরমভাবেই সংসার করবে। তারপর সত্যি সত্যি তুমি 1.5 মাসের মধ্যে অয়ন ফেরত এসছে, বলে কি আমি ওখানে থাকতে পারছিলাম না, আমি চলে এসেছি, ওখানে একজন মহারাজকেও অয়ন বলেছে যে আমি না এখানে আর থাকতে পারছি না, আমি একজনকে ভালোবাসি, রোজ তার কথাই আমার মনে পড়ছে, তাকে ছাড়া। আবার অয়ন নাকি রাত্রিরে বসে বসে কাঁদতো, তো মহারাজ বলছে ভাগো এখান থেকে, পালাও এখান থেকে, যত সব বলছে কি যে তোমার নেই ব্রহ্মচারী তুমি যাও সংসার করো, আপনি কেন এসছেন? আর অন্ত তখন চাকরি বাকরি করে, নিজের মতন ঘর ঠর নিয়ে ওখানে ভাড়া ঠাড়া দিয়ে সুন্দরভাবে থাকতে শুরু করেছে। আবার সকালবেলা নাকি উঠে অনেক কিছু তোমাকে কাজ করাতো না, 4টের সময় উঠে অয়ন ওখানে কাজ টাজ করতো, রামকৃষ্ণদেবের নাম গান করতো, আর রামকৃষ্ণদেবের সামনেই বসে বসে বলতো যে আমার কি হবে, আমার তো মমি তো আমাকে পাত্তা দিল না, মানে এরম হলো, আমার জীবনটা এরম হয়ে গেল। তো ভাগ্যিস মহারাজকেও হয়তো উনিই পাঠিয়ে দিয়েছিলেন রামকৃষ্ণদেব। তো অয়ন মোটামুটি ওই নিজের দুঃখটুকুই বলেছিল, তারপর উনি বলছে তুমি এখান থেকে চলে যাও, কাউকে কিছু বলতেও হবে না, কিছু না, চলে যাও এখান থেকে। তারপর অয়ন ওখান থেকে চলে যায়, এখানে চলে আসে, এখানে এসে তখনই আমি বলেছি যে না আমি বিয়ে করতে চাই, আমি এবার তাড়াতাড়ি করে বিয়ে করে নেব। তার মাঝখানে আমিও চাকরি পেয়ে গিয়েছিলাম, আমিও চাকরি করছিলাম, 6-7 মাস আমিও চাকরি করেছি। তারপর অয়ন চলে আসার পরেই আমরা তাড়াতাড়ি করে বিয়ের ডিসিশন নিই। বিয়ের ডিসিশন নেওয়াতে আমাদের বাড়ির লোকের সেই সময় খারাপ লাগার থেকেও বেশি আমাদের বাড়ির লোক এটা বুঝতে পারছিল যে ওরা দুজন খুব দুঃখে আছে, কষ্টে আছে। আর অয়নের বাড়ির লোকও বুঝে গেছে যে বেশি না করব, ছেলে তো চলে গেছে, আমাদের ছেলেও চলে গেছে, ছেলে তো আর বিয়ে হয়নি বলে আমাদের বাড়িতে বসে থাকেনি, তো সে তো চলেই গেছে,
তখন অয়ন বলেছে আমি বিয়ের পর আলাদাই থাকবো। আর আমার বন্ধুরা তখন কলকাতায় বাড়ি ভাড়াও খুঁজতে শুরু করে দিয়েছে। আমি তখন মাকে বলেছিলাম আমি কোনো জাঁকজমক করে বিয়ে করব না, তোমার একটা পয়সাও রিটায়ারমেন্টের পরে তুমি যে যে পয়সা পেয়েছো সেগুলো খরচা করতে হবে না, আমরা আমাদের মতো নিজেরা সংসার ঠিক গুছিয়ে নেব, যেখানেই থাকি না কেন যতই কষ্ট করি ঠিক গুছিয়ে নেব, আস্তে আস্তে ঠিক দাঁড়াবো, তোমরা শুধু একটু পাশে থেকো, এমনি পাশে থেকো, মানসিক ভরসা হিসেবে পাশে থেকো, আর্থিক নয়। তারপর আমার ওই যে বলছিলাম না যে বন্ধু এখন কলকাতা ইউনিভার্সিটির এখনও প্রফেসর হয়ে গেছে, আমরা সব একসাথে অনার্স পড়তাম, তো ও আমাদের ইয়ে পেয়েছিল, তোমার কী যেন বলে গোল্ড মেডেল পেয়েছিল, তারপর ওটাকে কী বলে স্কলারশিপ পেয়েছিল। তো ওরকম 3জন পেয়েছিল সেই সময় আমাদের ওখান থেকে, আমাদের ডিপার্টমেন্ট থেকে 3জন পেয়েছিল, তো ও ছিল তার মধ্যে একজন, ও ফার্স্ট হয়েছিল। ও দৌড়োদৌড়ি করে, ও তো তখন কলকাতায় ভাড়া থাকতো, ও হচ্ছে মেদিনীপুরের ছেলে, কিন্তু ও থাকতো কলেজের কাছাকাছি, ভাড়া থেকে পড়াশুনো করতো, রোজ রোজ কি ওখান থেকে আসতে পারে ও? তো ও বাড়ি ভাড়া খুঁজছিল আমাদের জন্য, আমার মনে আছে 3,000 টাকা দিয়ে একটা বাড়ি ভাড়া ও খুঁজে দিয়েছিল কলকাতায়। তো যাই হোক, তো সেখানে তো থাকা হয়নি, ওর মধ্যেই অয়ন আবার তোমার চাকরি পেয়ে যায়, 2টো চাকরি পেয়ে যায়, একটা হচ্ছে পন্ডিচেরিতে, একটা হচ্ছে দিল্লিতে। তখন আমরা ঠিক করি যে আমরা কলকাতায় থাকবো না, চলো আমরা বিয়ের পর বাইরেই থাকি। আর অয়ন চাকরিটা পেয়েছিল বিয়ের ঠিক 1 থেকে 2 মাস আগে। তো আমি বললাম যে দিল্লি যাব না, ওখানে খুব পলিউশন, পন্ডিচেরি চলো, ওখানে আশ্রম রয়েছে, অরবিন্দ্রর আশ্রম। তো ওটা জেনে আমরা পন্ডিচেরিতে চলো। আমরা প্রথম থেকেই জানো তো একটু আধ্যাত্মিক পথ, আমার খুব ভালো লাগে, শান্তশিষ্ট জায়গা হবে, বেশি থাকবে না। তারপর আমাদের বিয়ে হয়ে গেল, 1 মাস, অয়ন 1.5 মাস ওখানে চাকরি করলো, তারপর আমাদের বিয়ে হয়ে গেছে, একদম রেজিস্ট্রি ম্যারেজ। কিন্তু দাদু বলেছিল আমি তোদের একটু মন্ত্র করে 2টো হাত এক করে দিতে চাই, আর অয়ন তোকে সিঁদুর দান করবে, এটা আমি করে দেবো। আর কারণ ওটার একটা সময় আছে, রাত্রির বেলা একটা টাইম পড়েছে, ওই সময়টা করে দেবো। তো ওই সময়টা দাদু করে দিয়েছিল আমাদের বাড়ির ছাদের উপর, মানে এরমভাবে হয়েছিল। সেই সময় না কোনো বাড়াবাড়ি ছিল, কোনো কিছু ছিল, শুধু আমাদের 2 বাড়ির কিছু লোক, একদম কাছের লোকেরা এসেছিল, তারাই আমাদের বিয়েতে অ্যাটেন্ড করেছিল, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল আমাদের। আর দাদু ওই অল্প করে বিয়ে করে দিয়ে, মানে আমাদের ওই ইয়েটা করে দিয়েছিল, যেটা বলে অগ্নির সামনে বসে যেটা বিয়ে করা, সেটা দাদু করিয়ে দিয়েছিল। ব্যাস এই এই হচ্ছে আমাদের গল্প। আর যদি ছোটো ছোটো কিছু ইনসিডেন্ট মনে পড়ে বলবো এক এক করে। আজকে যেটুকু বলার ছিল যে আমাদের বাড়ির লোক যত না আমাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আমরা নিজেরাই নিজেদের বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। বিশেষ করে আমি বিয়ে জিনিসটাকে ছোটোবেলা থেকে ভীষণ ভয় পাই, আর ভীষণ মানে আমি কোনো মানসিক সমস্যা, মানসিক কষ্ট আমার ভালোই লাগে না। আমি নিজে এমনিতেও কিন্তু চন্দ্রের জাতক, আমি সোমবার জন্মেছি, শিব বাবার বাড়ি জন্মেছি আমি। তো আমি এমনিতেও চন্দ্রের জাতক, আমার মনের উপর খুব প্রভাব পড়ে, মানে আমার খুব সমস্যা হয় মনের, মানসিকতার। কেউ আমাকে একটা দুঃখ দিয়ে কথা বললো, কষ্ট দিয়ে কথা বললো, আমি খুব হার্ট হয়ে যাই। আমি দ্বিতীয় দিন আর তার সাথে মিশতেই পারি না, তার সাথে আমি কথাই বলি না, ঝগড়াও করি না, তাকে উত্তরও দিই না, কিন্তু দ্বিতীয় দিন থেকে আমি তার থেকে অনেক দূরে থাকি, অনেক দূরে। তো আমার ভালো লাগে না। তো ওর জন্য আমি আমার নিজের বাধা হয়ে দাঁড়িয়েছিলাম বিয়েতে, বাড়ির লোক আর কি বাধা হয়ে দাঁড়াবে। এই তারপর আমি ফিরে আসলো বিয়ে ঠিয়ে করে, আমরা বৌভাতের দিন কি বৌভাতের পরের দিন আমরা পন্ডিচেরিতে চলে আসি চেন্নাই ফ্লাইটে। কারণ ওখানে তো পন্ডিচেরিতে সেই সময় এয়ারপোর্ট মনে হয় না ছিল, তো চেন্নাইতে নেমে তারপর ওখান থেকে আমরা গাড়ি করি, প্রাইভেট কার করি, অয়ন আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল। তো এসে আমি আমার বাড়িতে ঢুকে যাই। আর ওখানেও অয়ন নতুন নতুন যে কালিকরা পেয়েছিল পন্ডিচেরিতে, তারাই আমাদের জন্য সুন্দর বাড়ি খুঁজে দিয়েছিল। আর পন্ডিচেরিতে সব সেই সময় বাড়িগুলো বিশাল বড় বড় ছিল, আর দামও ভাড়াও কম ছিল, আমাদের বাড়ি পেতে কোনো অসুবিধা হয়নি। একদম অফিসের কাছে জাস্ট 4 পা দূরত্বে হচ্ছে আমাদের বাড়ি, অফিস আর বাড়ির দূরত্ব হচ্ছে জাস্ট 4 পা। আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়েও অয়নদের অফিসটা পুরোই দেখতে পেতাম, মনে হতো যেন অয়ন ওই যে ওই কাচের ভিতর থেকে আমাকে দেখতে পাচ্ছে, এরকম। তো চলো আজ এই অবধি থাক, নইলে অনেক কথা হয়ে যাবে। বাই।